Hello students, this is Bittu sir, Maths and Reasoning faculty from Blessing Academy. তো আজকে আমি রেলের গ্রুপ ডি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো রেলের গ্রুপ ডি ওরিয়েন্টেড কিছু কোয়েশ্চেন সলভ করাবো মিসেলেনিয়াস টাইপের, যেখানে থাকবে কিছু সিম্পলিফিকেশন, যেখানে থাকবে কিছু প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ, যেখানে থাকবে কিছু টাইম অ্যান্ড ওয়ার্ক, আর লাস্টে যদি সময় থাকে একটা দুটো এক্সাম্পল আমি দেখাবো সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের উপর। তো দেখা যাক আমরা সেশনটা স্টার্ট করব। তার আগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটন দবানা হোগা বস। তো চলো, তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখি যে আমাদের রেলের গ্রুপ ডির অঙ্কের প্রস্তুতির ফার্স্ট কোয়েশ্চেনটা কি রয়েছে। বেসিক কোয়েশ্চেন, আমি একদম বেসিক থেকে স্টার্ট করছি। ফার্স্ট কোয়েশ্চেন একদম বেসিক কোয়েশ্চেন রয়েছে আমাদের এখানে, যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট 3 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার। 3 ডিজিট মানে 3 অঙ্কের, পারফেক্ট স্কোয়ার মানে হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে স্যার সবচেয়ে ক্ষুদ্রতম 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 100। ব্যাস, দ্যাটস ইট, আর কিছু করার নেই। তাহলে আস্তে আস্তে করে এগোচ্ছি আমরা, পরের কোয়েশ্চেনটাকে ডাকবো। নেক্সট কো বুলাও। দেখো, একটা সরলীকরণ সিম্পলিফিকেশন রয়েছে একটা, যেখানে তোমাদের কয়েকটা বেসিক নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারগুলোকে সমাধান করতে বলেছে। তো এখন বক্তব্য হচ্ছে স্যার এই যে সমাধানটা আমাকে দিয়েছে 12 - 22 + 32 - 42 - 52 এই যে কন্টিনিউয়াস রয়েছে, এটুকু লক্ষ্য করতে পারছি স্যার সবকটার গ্যাপ কিন্তু 10 10 করে রয়েছে। তার মানে স্যার আমি যদি এই দুটোকে মাইনাস করি তাহলে আমার আসছে -10, প্লাস এই দুটোকে মাইনাস করলে আমার আসছে -10, প্লাস এই দুটোকে মাইনাস করি আমার আসছে +10, প্লাস এই দুটোকে মাইনাস করলে আমার আসছে +10। তাহলে স্যার এই দুটো -10 এই দুটো +10 কে কেটে আলটিমেটলি রেজাল্ট নিয়ে চলে আসবে 0। আমি দুটো দুটো করে সংখ্যা নিলাম, তাদের যোগফল বিয়োগফল বার করলাম, তাতে করে কিন্তু আমরা আলটিমেট আনসারে পৌঁছে গেলাম। ওকে, তাহলে দেখো আলটিমেট আনসার কি হলো, অপশন নাম্বার ডি 0, অপশন নাম্বার 4 0। তো সরলীকরণ বা সিম্পলিফিকেশন রেলওয়ে গ্রুপ ডি স্ট্যাটাসের বেসিক কিছু কিছু ধারণা আমরা পরিষ্কার করব। পরের প্রশ্ন, পরের প্রশ্ন, U/V/W = 1/5/13, তাহলে ভ্যালু বার করতে বলেছে এটা। এই ধরনের প্রশ্নগুলো আমরা অনেকে জানি যে স্যার এখানে করসপন্ডিং ভ্যালুগুলোকে আমরা ভ্যালু ধরে নিই, মানে মানে আমরা ইউ এর ভ্যালু 1, ভি এর ভ্যালু 5 আর ডব্লিউ এর ভ্যালু 13 এগুলো ধরে নেব। ধরে নিয়ে আমরা এখানে পুট করবো, কারণ এখানে রেশিও দেওয়া আছে। রেশিওতে পুট করলেই আমরা কিন্তু আনসার গুলো ইজিলি পেয়ে যাব। যেমন ধরো আমি বললাম 3 × 1, ইউ এর ভ্যালু 1, প্লাস 2 × ভি এর ভ্যালু হচ্ছে 5, প্লাস 4 × ডব্লিউ এর ভ্যালু হচ্ছে 13, ডিভাইডেড বাই 2 × 1 মাইনাস, সরি 2 × W আছে, 2 × 13, 2 × 13 -1 -4 × V। এই হচ্ছে আমাদের ফ্র্যাকশন, মানে আমি ইউ ভি আর ডব্লিউ জায়গায় 1, 5 আর 13 লিখে দিয়েছি কন্টিনিউয়াস। তাহলে স্যার উপরে কত আসছে, এটা, নিচে কত আসছে, এটা। তাহলে উপরে স্যার আসছে আমার 52, 55, 65, আর নিচে আসছে আমার 26 থেকে 21 বাদ দিলে 5। তাহলে রেজাল্ট আসছে কত, 13। রেজাল্ট আসছে কত, 13 স্যার। রেজাল্ট আসছে কত, 13। যখন দেখবে কোনো অনুপাত দিয়ে পরপর 3টে 4টে অ্যালফাবেট দিয়ে তাদের অনুপাত দেওয়া আছে, আরামসে কোনো রকম কোনো টেনশন নেবে না, কোনো রকম কোনো টেনশন নেবে না স্যার। জাস্ট তাদের যা যা ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুগুলোকে পুট করে দেবে, যা যা ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুগুলোকে পুট করে দেবে, তোমাদের আনসার তোমরা চোখের সামনে পেয়ে যাবে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। ওকে, লিখে নেওয়া দরকার। কোয়েশ্চেন স্যার সোজা, চাপ নেই কোনো, নো চাপ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 9 ইভেন নাম্বারস।
প্রথম 9টা জোড় সংখ্যার গড়। তো 9টা জোড় সংখ্যা এরকম করতে করতে লাস্ট জোড় সংখ্যা কত? 18। 9টা জোড় সংখ্যা পেতে গেলে 18 দিয়ে যেতে হবে। এদের গড়, আচ্ছা গড় পরে, আগে যোগফল দেখি। গড় পরে আগে যোগফল দেখি স্যার। আচ্ছা 9টা বাদ দাও স্যার, আমি যদি পরপর 3টে সংখ্যার যোগফল বার করি, 3টে জোড় সংখ্যার যোগফল বার করি, তাহলে এদের যোগফলটা কত আসবে? 12। এই যোগফলটা কত আসছে? 6 আর 4 10 আর 2 12। স্যার এই 12টা কি করে আসলো স্যার? আমি যদি বলেই তোমাদেরকে যে তোমরা মিডলে যে নাম্বারটা আছে সেটা ইনটু তার পরের সংখ্যা, মিডলে যে নাম্বারটা আছে সেটা ইনটু তার পরের সংখ্যা, তাহলে আমরা কি তার পরেরটাকে বার করতে পারবো? পাঁচটা সংখ্যা নিলাম, তাহলে এর যোগফলটা কি বার করতে পারবো? এর যোগফলটা কত আসছে? 6 12 20 30। হ্যাঁ স্যার, মিডলের সংখ্যা n ইন্টু n-1 আসছে স্যার। মাঝের যে সংখ্যাটা আসছে সেটা গুণ তার আগের সংখ্যা করলে কিন্তু বেরিয়ে আসছে। এখানে আমরা 4 গুণ 3 করেছিলাম n ইন্টু n-1, এখানে আমরা করছি 6 গুণ 5। তাহলে মাঝের সংখ্যাটাকে তার আগের সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু সর্বমোটটা পেয়ে যাওয়া যায়। তাহলে স্যার আমাদের এই 9টা সংখ্যার মধ্যে, 9টা জোড় সংখ্যার মধ্যে একেবারে মাঝের সংখ্যাটা কোনটা? পঞ্চম সংখ্যা, ফিফথ নাম্বার, ফিফথ জোড় সংখ্যা। ফিফথ জোড় সংখ্যা কত? 10। 10-এর সাথে কত মাইনাস মাল্টিপ্লাই করব? 9, আগের সংখ্যা। সবসময় আগের সংখ্যা গুণ করছি আমরা, সবসময় আগের সংখ্যা গুণ করছি। তাহলে যোগফলটা কত বেরোবে স্যার? 90। গড় বার করতে গেলে কি করতে হবে? সংখ্যক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 9টা জোড় সংখ্যা, তাই জন্য 9 দিয়ে ভাগ। তাহলে আনসার 10। বুঝতে পারছি? মরাল অফ দ্য স্টোরি, মরাল অফ দ্য স্টোরি যে যখন কোনো সংখ্যক সংখ্যা, এটা হচ্ছে যোগফল বার করার ফর্মুলা, কিন্তু n ইন্টু n-1টা হচ্ছে যোগফল বার করার সংখ্যা, যোগফল বার করার সূত্র। কার? জোড় সংখ্যার, পরপর জোড় সংখ্যার যোগফল বার করার সূত্র। ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে স্যার গড় তাহলে কি আরো শর্টে বার করা যায়? হ্যাঁ, মাঝের যে সংখ্যাটা আসছে সেটাই গড়। মাঝের যে সংখ্যাটা আসছে, দেখো এখানে কটা সংখ্যা ছিল? 5টা। এখানে কটা সংখ্যা ছিল? 5টা। আমি যদি 5 দিয়ে ভাগ করতাম তাহলে গড় কত আসছে? 6, মাঝের সংখ্যাটা। এখানে সংখ্যা কটা ছিল? 3টে, মাঝের সংখ্যাটা। তাহলে আমরা এখানে একটা বিষয় শিখে তো গেলাম, আরেকটা জিনিস শিখবো যে যদি কখনো বিজোড় সংখ্যক সংখ্যা দেয়, বিজোড় সংখ্যক সংখ্যা, সংখ্যক সংখ্যা মানে 9টা সংখ্যা, 11টা সংখ্যা, 13টা সংখ্যা, 15টা সংখ্যা, 89টা সংখ্যা, 21, যতগুলো সংখ্যা দেয় তাদের একদম মাঝের সংখ্যাটা হচ্ছে তাদের গড়। মাঝের সংখ্যাটাই হচ্ছে তাদের গড়। ওকে, কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স এক হতে হবে। ডিফারেন্স মানে কি? পার্থক্যটা, যেমন এখানে সবার পার্থক্য 2 করে, হ্যাঁ, পার্থক্যটা সেম হতে হবে, একই হতে হবে। তাহলে মাঝের সংখ্যাটাই হচ্ছে তাদের গড়, আর আলাদা কোনো সূত্র অ্যাপ্লাই করতে হয় না। বিজোড় সংখ্যক সংখ্যা যদি দেয়, তাদের ডিফারেন্স যদি একই থাকে, তাহলে মাঝের সংখ্যাটাই হচ্ছে তাদের গড়। তার মানে স্যার গ্যাপ সমান হলে আপনি বলতে চাইছেন যদি পরপর সংখ্যা দেয়, ধরো 1 থেকে 90 অবধি, তাহলে পরপর সংখ্যা, তাহলে এরও গড় কি এদের মধ্যম সংখ্যাটা হবে? এক্স্যাক্টলি তাই। গ্যাপ যদি সেম হয় তাহলে তাদের গড় সবসময় মাঝের সংখ্যাই হবে, কিন্তু শর্ত একটা, কি? বিজোড় সংখ্যক সংখ্যা হতে হবে। তাহলে স্যার 90 হলে হবে না, এটা যদি 90 এর জায়গায় 91 হতো তাহলে এই সূত্রটা আমরা ইজিলি অ্যাপ্লাই করে ফেলতে পারতাম। বুঝতে পারছি? একদম বেসিক জায়গা থেকে রেডি করবে, কিন্তু বেসিক জায়গা থেকে। ওকে, নোটগুলোকে লেখা থাকবে খাতায়, তাহলে ক্লিয়ার থাকবে। কারণ একটা অঙ্ক মানে কিন্তু একটা অঙ্ক নয়,
তার রিলেটেড সমস্ত অঙ্ক। ওকে, তার রিলেটেড সমস্ত অঙ্ক। বেসিক ছোট ছোট জায়গা থেকেই বড় জায়গা তৈরি হয়। যখন কোনো একটা ইমারত বাড়ি আমরা বানাচ্ছি, দোতলা বাড়ি বানাবো, তাহলে দোতলা বাড়ি বানানোর সময় প্রথমেই কিন্তু দোতলার স্বপ্ন আমরা দেখি না, স্বপ্ন দেখি ভিতটাকে স্ট্রং করার। তো ভিতটাকে স্ট্রং করতে গেলে বেসিক এই জায়গাগুলোকে স্ট্রং রাখতে হবে যাতে করে আমরা ইমারত তৈরি করতে পারি। ওকে, চলো নেক্সট পরেরটা কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস। আচ্ছা, এইখানে একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা আমি একটু বুঝিয়ে দিই। এই অঙ্কটাকে আমি একটু লিখে দিই। এগুলো কিউব ছিল, 0.7 তার কিউব প্লাস 0.3 তার কিউব ডিভাইডেড বাই 0.7 তার স্কোয়ার, 0.7 ইন্টু 0.3 প্লাস 0.3 তার স্কোয়ার। স্কোয়ার আর কিউবগুলো পাশে চলে এসছে সাফিক্স থেকে। তো ঠিক আছে স্যার, এটা আমরা বুঝে গেছি। এবার এটা কিসের সূত্রে আসছে স্যার? এটা এ কিউব প্লাস বি কিউব। সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এটা আবার একটা নোট, এটা আবার একটা নোট, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে একটা নোট, এ কিউব প্লাস বি কিউবের সূত্রের একটা নোট। ঠিক আছে স্যার, ওকে। এইবার স্যার আমরা এ কিউব প্লাস বি কিউব সূত্র যদি এটাকে ভাঙাই, যদি আমরা এটাকে ভাঙাই, মন দিয়ে দেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই পার্টটাই ডিভাইডেড বাইতে রয়েছে। এটা যদি আমি এ কিউব প্লাস বি কিউবের লবে ভাঙাই, উপরে ভাঙাই, নিচে এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার পার্টটাই রয়েছে, তাহলে কেটে যাবে। বুঝতে পারছি? আমি যদি এ কিউব প্লাস বি কিউবটাকে উপরে ভাঙাই, তাহলে এখানে কিন্তু আসবে কি? আসবে এ, সরি এটা দেবো না ব্র্যাকেটটা এখন, এ প্লাস বি ইন্টু দিস ওয়ান আসবে বাই এটাই সূত্র অনুসারে ভাই। তাহলে এটা কেটেই যাচ্ছে, তাহলে আমার আনসার কি আসবে? এটাই আসবে আনসার, এটাই আসবে আনসার 1.0 বা 1। আমার আনসার আসবে 1। বুঝতে পারছি? এটা কি ফর্মে লেখা আছে? এটা আছে স্যার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই, তার মানে নিচে আসবে। আর এটাকে সূত্রটাকে ভাঙালে কি আসতো? কি আসতো? এই সূত্রটাকে ভাঙালে এটা আসতো, আর ডিভাইড বাই এই পার্টটাই ছিল, একই সংখ্যা দিয়ে ছিল। কেটে তো যেত স্যার, তাহলে এ প্লাস বি তো থাকতো, সেটাই রেখেছি আমি। বুঝতে পারছি? নোট করে নেওয়া দরকার, নোট করে নেওয়া দরকার, পরিষ্কার একেবারে নোট। ওকে, একদিনের ভরসায় কিন্তু অঙ্ক হবে না, অঙ্ক একদিনের ভরসায় হয় না। একদিনেতে তো স্যার, একদিনের তো চাহনিতে অনেক কিছুই হয়ে যায়। হ্যাঁ, একদিনে তো সবকিছুই। চলো নেক্সট স্যার, এটা কি? হোয়াট ইজ দ্য লিস্ট কমন মাল্টিপল? এই বাবা, এটা আবার কি স্যার? এলসিএম স্যার, বড় বড় করে লেখা আছে এল সি এম, ল সা গু। ওকে, কার? 24, 60, 48। স্যার এইখানে একটা সমস্যা, লসাগু সবাই করতে পারি, লসাগু সবাই করতে পারি, কিন্তু শর্টেস্ট উপায় কি স্যার? শর্টেস্ট উপায় হচ্ছে এর নামতা, সবচেয়ে বড় সংখ্যা টেবিলস করো, টেবিলস। 60 একে 60 না স্যার, 60 24 দিয়ে ভাগ করা যায় না, 48 দিয়ে ভাগ করা যায় না। 60 দুগুণে 120, হ্যাঁ 24 দিয়ে 120 ভাগ করা যায়, 48 দিয়ে 120 ভাগ করা যায় না স্যার। 3 ষাটে 180, 24 দিয়ে 180 ভাগ করা যায়? 24 দিয়ে যায় না স্যার, কষ্টের ব্যাপার। তাহলে এরপরে কোনটা আসবে স্যার? 240। হ্যাঁ, ये वाला ठीक है सर, ये वाला ठीक है। देखते
देखते हैं सर। ও সরি, আরো যেত, আরো যেত। 5 দুগুণী 10 দুগুণী 20 12 240, একদম স্যার মিললো। একটু এটা মুখে মুখে বললাম 240। তো স্যার এটা যদি অসুবিধা হয় এলসিএম এইভাবে বার করতেও বিশাল কিছু ব্যাপার না বাবা। আমরা না বেশি টেনশন নিয়ে ফেলি। আমরা যেটা টেনশন নেওয়ার সেটা নিয়ে টেনশন নিই না, যেটা টেনশন নেওয়ার না সেটা নিয়ে টেনশন নিই। স্যার লসাগুটা করতে সময় লাগছে, আরে ভাই লসাগু করতে সময়, এটা কোনো কথা? তোমার লসাগু করতে সময় লাগে, এটা কোনো কথা না। কথা হচ্ছে তুমি অঙ্কটাকে পড়ে বুঝছো, প্র্যাকটিস করছো, এটা ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করা মাথা ঘামানোর সময় নয়। সময় বেশি লেগে যাচ্ছে, সময় বেশি কোথায় লাগে সেটা নিয়ে আমি জ্ঞান নিচ্ছি না, সেটা নিয়ে আমি ধারণা নিচ্ছি না। আমি ধারণা নিচ্ছি এটাতে সময় লাগার খুব বেশি প্রয়োজন নেই। চলো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 40% অফ 3/4 অফ 1200? ছোট্ট একটা অঙ্ক, 40%। অফের জায়গায় গুণ করি 3 এর 4, অফের জায়গায় গুণ করি 1200, স্যাটাক স্যাটাক কাটা হবে, ব্যাস স্যার। 3 3 9, 4 নং 36, 4 নং 36, 3 3 9, 4 নং 36। ওকে, সিম্পল স্যার, সিম্পল, কিচ্ছু নেই, কিচ্ছু নেই স্যার, ম্যাথস, শুধু ম্যাথস। ওকে, নেক্সট আবার একটা সিম্পলিফিকেশন। কি লেখা আছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, মন দিয়ে দেখবে, 42% অফ 7200 মাইনাস 12% অফ 4800। এখানে আমরা খুব শর্টে করলে পার্সেন্ট দিয়ে দুটো জিরো করে কাটা যায়। তাহলে কি আসছে? 42 গুণ 72 মাইনাস 12 গুণ 48। এই এত বড় বড় স্যার গুণ করব? একেবারেই না, কমন নাও, কমন নাও। সব সময় মনে রাখবে বড় বড় মাল্টিপ্লিকেশন আসলে কমন। কি কমন যাবে স্যার? 12 কমন যাবে। তাহলে এখানে থাকবে 6, এখানে কিছুই নেই স্যার। স্যার 6ও কমন যাবে, তাহলে ভেতরে আসছে 42 বিয়োগ 8, আরো কমন যেত, আরো কমন যেত। ওকে, আরো কমন যেত, আরো কমন যেত। আচ্ছা কত আসবে? 4 দুগুণী 8 না, 8 তো সবার লাস্টে রয়েছে স্যার। তাহলে 70 আর 30 2100, 2100 নিয়ারেস্ট, 2100 নিয়ারেস্ট। ওকে, টু 508 আসছে। কি করে? অপশন কিছু? আরে সরি 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 সরি, 2448, দ্যাটস ইট। আমরা করেছিলাম কি দিয়ে? 3 সাথে 2100, 2100 নিয়ারেস্ট, আরো বেশি হবে, 70 আর 30 ধরেছিলাম, আরো বেশি হবে। তো 2100 নিয়ারেস্ট আসলো আমার 2400, আরো অনেক বেশি, কারণ এখানে এখনো 2 আর 4 রয়েছে। 30 70 নেই, 72 আর 34 আছে। ওকে, 2448 দেখে নাও, কোনো সমস্যা হলে বলবে। কমেন্ট বক্স খোলা তোমাদের জন্য, লিখে নাও। কোয়েশ্চেন স্যার সলভ করি, রেগুলারলি সলভ করি। যদি এই কমিটমেন্টটা থাকে তাহলে রেল কেন, এসএসসি, ব্যাংক, যে কোনো পরীক্ষার ম্যাথসকে গ্র্যাব করা যাবে। সহজ কঠিনটা ব্যাপার নয়। সহজ বলে স্যার আমরা ইজিলি নামিয়ে দেবো, কঠিন হলে পারবো না,
এই ধারণাটা ভুল। সবার জন্য সবকিছু অঙ্ক, সবার জন্য সবকিছু অঙ্ক। চলো কি বলছে, বলছে পি অ্যান্ড কিউ টুগেদার কমপ্লিট এ ওয়ার্ক ইন 8 days, কিউ অ্যান্ড আর টুগেদার কমপ্লিট এ ওয়ার্ক ইন 16 days, আর আর পি ক্যান কমপ্লিট টুগেদার ইন দ্য সেম ওয়ার্ক ইন 8 days। একটা আছে হচ্ছে পি প্লাস কিউ কদিনে, 8 দিনে, কিউ প্লাস আর কদিনে, 16 দিনে, আর আর প্লাস পি কদিনে, 8 দিনে। তাহলে বলছে পি কিউ আর টুগেদার কতদিনে কমপ্লিট করতে পারবে? স্যার একদম ইজি, এইগুলোকে আগে এলসিএম করতে হয়। আমি টাইম এন্ড ওয়ার্ক আগেও শিখিয়েছি। এলসিএম কত? 16। তার মানে 16টা কাজ করতে হবে। কে করবে? পি কিউ 8 দিনে 16টা করতে পারে, তাহলে একদিনে করতে পারে দুটো। পি কিউ 8 দিনে করতে পারে 16টা, তাহলে একদিনে করতে পারবে কটা? দুটো। এ 16 দিনে 16টা করে, তাহলে একদিনে করবে একটা। 8 দিনে 16টা, তার মানে একদিনে দুটো। তার মানে এরা সবাই মিলে একদিনে করতে পারে কটা? 5টা। কারা কারা? দুটো পি, দুটো কিউ, দুটো আর, একসাথে করতে পারে 5টা কাজ। কেন স্যার? এই দুটো পি, এই যে দুটো কিউ, এই যে দুটো আর। তাহলে স্যার একটা পি, একটা কিউ, একটা আর একদিনে কটা কাজ করবে? 5-এর 2টা কাজ। একদিনে দুজন মিলে, দুটো আমি, দুটো তুমি, দুটো সবাই মিলে করছি 5টা। তাহলে আমি একটা, তুমি একটা, ও একটা করে এক একজন করে কটা কাজ করবো? 5-এর 2টা কাজ। তাহলে 16টা কাজ টার্গেট ফুলফিল করবো কত দিনে? 5-এর 2 দিয়ে ভাগ করে দাও। 16টা কাজ টার্গেট ফুলফিল করবো কত দিনে? 5-এর 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসছে? 32-এর 5, 6.4, অপশন নাম্বার 1। ওকে, দেখে নাও 6.4 অপশন নাম্বার 1। চট করে লিখে নাও, দরকার আছে। ম্যাথস বোঝা একটা পার্ট, ম্যাথসটাকে ভালো করে নোট করে রাখা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমরা সেটাকে রাখি না। লিখে নেবে, খাতা বই নিয়ে ক্লাস করতে বসতে হবে, লিখে রাখতে হবে সমস্ত বিষয়গুলোকে চট করে। ওকে, চলো দেখা যাক এরপরে কোয়েশ্চেনটা কি আছে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকেই সম্ভবত আছে। হ্যাঁ, একই ধরনের প্রশ্ন। ইউ অ্যান্ড ভি can complete a piece of work in 6 and 48 days respectively. They contracted to complete the work for rupees 45,000. U আর V একজন 6 দিনে কমপ্লিট করতে পারে, একজন 48 দিনে কাজ করতে পারে। এত টাকার কাজ নিয়েছে, তাহলে শেয়ারগুলো ইউ এর শেয়ারটা বার করো। একটা জিনিস মনে রাখবে যে কাজের দিনের যা এফিসিয়েন্সি, একটা গল্প আছে, ডেজের যা রেশিও, এফিসিয়েন্সি রেশিও কিন্তু তার ঠিক উল্টো হয়, রিভার্স হয়। মানে বুঝলাম না স্যার। ধরো আমি একটা কাজ 6 দিনে করতে পারি, উল্টো বলি, তুমি একটা কাজ 6 দিনে করতে পারো, আমি একটা কাজ 48 দিনে করতে পারি। তাহলে কার পেমেন্ট বেশি হবে? আমার। 48 দিনে যে করতে পারে, আমার তো এফিসিয়েন্সি কম, তোমার পেমেন্ট বেশি হবে। তুমি অনেক মাছ 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 মোর আর্ন করতে পারবে আমার থেকে। কাজে এখানে কি বলছি? ডেজ এর রেশিও। তাহলে ইউ আর ভি এর ডেজের রেশিওটা কত ছিল? দেখো লেখা আছে ইউ আর ভি এর ডেজের রেশিও হচ্ছে 6:48। তাহলে এফিসিয়েন্সি রেশিও কি হবে? রিভার্স হয়ে যাবে স্যার। এই অনুপাতেই কিন্তু টাকা ভাগাভাগি হয়। এটাকে কাটাকাটি করলে এই অনুপাতেই টাকা ভাগাভাগি হবে। ডেজ রে রেশিওতে টাকা ভাগাভাগি হবে না, তাহলে যা যে লেজি তার মাইনা বেশি হতো, হবে না স্যার। ওকে, তাহলে কি করব? তাহলে স্যার ইউ কত টাকা পাবে? স্যার 9 এককের ভ্যালু হচ্ছে 45। 9 কোথা থেকে পেলাম স্যার? 8 আর 1 9, মোটটার ভ্যালু হচ্ছে 45,000। তাহলে ইউ এর ভ্যালু পাবে হচ্ছে 8। 8 এর ভ্যালু কত? আচ্ছা, এখানে কত গুণ? 5,000 গুণ। তার মানে এখানেও 5,000 গুণ করব। ওকে, এখানেও 5,000 গুণ করব, আনসার হবে 40,000 টাকা।
তাহলে ইউ কত টাকা পেলো? 40,000। ঐকিক নিয়ম এখন ইতিহাস, কারণ 5 তলা মল পুরোটাই শর্টকাট। ওকে, এই যে ঐকিক নিয়ম, 8-এর 9 ভ্যালু এত, 1-এর ভ্যালু কত, 8-এর ভ্যালু কত বার করা যাবে না, এখন কত দিয়ে গুণ করছি সেটা বার করতে হবে, সেটা দিয়ে গুণ করে নিতে হবে। ঠিক আছে, এখন 5 তলা মল পুরোটাই শর্টকাট। বুঝতে পারছি, চট করে দেখে নিতে হবে সবাইকে, কোনো ডাউট থাকলে কোয়ারি করতে হবে। কোনো ডাউট তাহলে কোয়ারি করতে হবে, আদারওয়াইজ পরের কোয়েশ্চেনে যাবো আমি। নেক্সট, प्रॉफिट एंड लॉस ढुके গেছি। ये तो हमारा सर, हमारा मुल्क है, प्रॉफिट एंड लॉस बोल रहा है। ওদের রাজত্ব, এম্পায়ারমেন্টে ঢুকে গেছি আমরা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা সবকিছুর জন্য প্রস্তুত। ওখানে আর্টিকেল, an article having mark price of rupees 4300 is sold at a discount of 17%. এত টাকা দাম লেখা ছিল, ডিসকাউন্টে বিক্রি করেছে। সবচেয়ে খুশির জিনিস, পুজো আসছে সামনে, ডিসকাউন্টে খুঁজবো আমরা, দিয়ে দিয়েছে। হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস? আরে ইজি, 4,300 টাকা লেখা ছিল, 17% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে কত পার্সেন্টে বিক্রি করেছে? ব্যাপারটা বোঝো, এটা কত পার্সেন্টের ভ্যালু? 100%-এর ভ্যালু। আমি এটার থেকে ডিসকাউন্ট দিচ্ছি তোমাকে, 17% কমিয়ে দিচ্ছি তোমাকে, তুমি কত টাকায় কিনবে? 100 থেকে 17% কমে গেলে কত পার্সেন্ট থাকে? 83%। সেই পার্সেন্টেজে কিনে নেবো স্যার আমি। বুঝতে পারছি, নর্মাল পার্সেন্ট, দুটো জিরোকে খেয়ে ফেললো। লাস্টে স্যার 9, কি চালাক, গায়ে গায়ে আনসার দিয়ে দিয়েছে স্যার, তার মানে আমাকে মাল্টিপ্লাই করতেই হবে। মাল্টিপ্লাই করা আরামসে স্যার, 5 তো চলেই আসছে, তার মানে কোনটা আনসার হবে? এটা আনসার হবে। 5 তো চলেই আসছে, তার মানে 3, 5, 6, 9 আনসার হবে। এখানেও সমস্যা অনেক স্টুডেন্টদের, গুণ করা স্যার কোনো শর্টকাট? আরে ভাই আছে, জীবনে যদি সবই শর্টকাট 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 করো না, অনেক জায়গায় প্রবলেমে পড়ে যাবে ভাই, সবই শর্টকাটে হয় না। হলো, চলো নেক্সট কি বলছে? an article has mark price of rupees এত, if two successive discounts of rupees এত percent and এত percent are given, then what will be the selling price? Successive discount, পরপর ডিসকাউন্ট দিয়েছে স্যার, ইজি। এত টাকা দাম ছিল, প্রথমবার ডিসকাউন্ট পেলাম 12%, তার মানে 88%-এ নেব, তার উপর আরো 20%, তার মানে 80%-এ নেব। প্রথমবার 12%-এর জন্য এটা, তারপরে আবার 20%-এর জন্য এটা, টোটাল ভ্যালু বেরিয়ে আসবে আরামসে। একটা পার্সেন্টের জন্য 0 0 কাটা, আর একটা পার্সেন্টের জন্য একটা 0 কাটবো, নিচে একটা 10 থেকে যাবে। এবার দেখো, 8 8 8, 8-এর কিউব 512, লাস্টে 2, 8-এর কিউব কত? 512, লাস্টে 2। ইউনিট ডিজিট তোমাকে কখনো ধোকা দেবে না, ইউনিট ডিজিট তোমাকে কখনো ধোকা দেবে না। লাস্টে 512 আসবে, 8-এর কিউব, 3টে 8, 512 মানে লাস্টে 2, 2-এর আগে ডেসিমাল বসবে, লাস্টে 0 আছে, নিচে 0 আছে, 2-এর আগে ডেসিমাল বসবে, তার মানে ওটাই আনসার স্যার, আর গুণ করতে হবে না। আর যদি সময় থাকে গুণ করো, আমি ওয়েট করছি। ওকে, সময় থাকলে গুণ করে নাও, আমি ওয়েট করছি, নো টেনশন। ওকে, চলো, মাঝে মধ্যে কিছু কিছু ছাড়তে হয় এগোতে গেলে জীবনে, কিছু কিছু জিনিস ছাড়তে হবে, সব কটাকে নিয়ে চলতে পারবে না, সব কটাকে, সবাইকে, সব কিছুকে নিয়ে চলা মুশকিল। তোমাকে এগোতে গেলে তোমার ভার কমাতে হবে, নিজেকে যত ফ্রি মুভিং রাখবে তত তাড়াতাড়ি এগোতে পারবে। ওকে, মাথায় রাখতে হবে। চলো নেক্সট,
A shopkeeper sold big, medium and small size chair for rupees এত rupees respectively. মানে বড় চেয়ার গুলো এত দাম, মিডিয়াম গুলো এত, ছোট গুলো এত। এবার বলছি the total number of chair was sold in the ratio of এত। What is the average cost of the chair? তার মানে স্যার 650 টাকার চেয়ার বিক্রি হয়েছে ধরে নিলাম আমি 8 পিস, 500 টাকার চেয়ার বিক্রি হয়েছে ধরে নিলাম আমি 13 পিস, আর 400 টাকার চেয়ার বিক্রি হয়েছে ধরে নিলাম আমি 4 পিস। এই বলছে অ্যাভারেজটা কত? এই গুণ করবো স্যার, মাথা খারাপ হয়ে যাবে, এত পাগল নাকি? না না, এত গুণ করতে হয় না। আমরা ধরে নেব সব চেয়ারের দাম গড়ে 500 টাকা, সব চেয়ারের দাম গড়ে 500 টাকা। আগে 500 টাকা গড় ধরে দেখি কি আসে, কেসটা কি আসে। তো এখানে তো 500ই আছে, হেডেক নেই। এখানে স্যার 500 ধরলে 150 টাকা করে করে 8টা চেয়ার এক্সট্রা দাম আসছে। 500 টাকাতে বিক্রি করিনি, 450 বিক্রি করেছি, তার মানে 150 টাকা করে করে 8 পিসের দাম আমি এক্সট্রা পাবো। তাহলে 150 টাকা করে 8 পিস, তার মানে 1200 টাকা আমার কাছে এক্সট্রা রয়েছে। 500 টাকা ধরেও 1200 টাকা এক্সট্রা রয়েছে। আর এখানে স্যার 100 টাকা করে 400 টাকা ম্যানেজ হয়ে গেছে, মানে এই 1200-এর মধ্যে 400 এখানে ঢুকে গেছে, 1200 থেকে 400 এখানে ঢুকে গেছে, কারণ 100 টাকা করে শর্ট আছে। বাকি হলো কত? 800। এবার এই 800কেই তুমি 13, 8 আর 4 25, 25 দিয়ে ভাগ করো। মানে স্যার আমি এখান থেকে 1200 টাকা এক্সট্রা পেয়েছি, এখানে 400 টাকা ঢুকিয়ে দিয়েছি, আমার হাতে এক্সট্রা 800 টাকা আছে। 800 টাকাকে আমি এই 25টা চেয়ার যদি ভাগ করে দিই তাহলে আমি অ্যাভারেজ পেয়ে যাবো। আমি অ্যাভারেজ 500 ধরে রেখেছি, আর এক্সট্রা যে এখান থেকে যেটা পাবো সেটাকে জাস্ট এর সাথে প্লাস করে দেবো। কত আসছে? 32, 532 টাকা। কোনো বড় বড় মাল্টিপ্লাই করার দরকারই নেই স্যার। আরেকবার বলি, আমি মিডল ভ্যালুটাকে মানে অ্যাজিউম করলাম ওটা আমার অ্যাভারেজ। তাহলে এখান থেকে তো আমি 500 করে পাইনি, 150 করে পেয়েছি এক্সট্রা, 1200 এক্সট্রা পকেটে রাখলাম। এখানে 500 ধরে ফেলেছি। ও বাবা স্যার এক্সট্রা ধরে ফেলেছেন, 400 দিন, 400 দিন দিয়ে দিলাম। আছে কত এক্সট্রা আপনার কাছে? 800। আমরা 500 করে অ্যাভারেজ ধরে ফেলেছি সব চেয়ারে। এই 800 টাকা করে 25টা চেয়ার, 25টা মানে 8, 13 আর 8, 21 আর 4, 25টা চেয়ারে ভাগ করে দিলাম, 32 টাকা। 500 সাথে অ্যাড করে দাও, অ্যাভারেজ পেয়ে যাবে, অ্যাকচুয়াল অ্যাভারেজ। অ্যাভারেজ খুব সোজা, অ্যাভারেজ কোনো কঠিন না, দেখতে হবে ভালো মতো, বুঝতে হবে। তোমাকেও অনেক কিছু দিতে পারে অ্যাভারেজ। ওকে, চলো নেক্সট। কি বলছে? There would be 20% loss if a toy is sold at rupees এত। At what price the toy should be sold to earn a profit of 10%? 20% এ লসে, মানে 80% এ সেল করছি, তার ভ্যালুই হচ্ছে 11.20। পরের বার সেল করতে চাই 110%, 110%, তাহলে ভ্যালু কত হবে? কেন 10% প্রফিট? 110%, তাহলে প্রফিট কত হবে? স্যার কি করে বার করব? ইজি, 80% এর ভ্যালু এটা, তাহলে 110% এর ভ্যালু কত? বাস স্যার, এবার 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 কাটাকাটি যাবে, যাবে। 40, সবই 40 আছে। 44, 4 হাতে 4, 11 আর 4 15, 15 টাকা 40। ওকে, 15 টাকা 40-এ সেল করতে হবে। দেখতে হবে ব্যাপারটা। প্রথমে লস করেছি স্যার 20%, ওই জন্য 80% এর ভ্যালু ধরেছি। পরে এবার প্রফিট করতে চাই স্যার 10%, ওই জন্য 110% এর ভ্যালু বার করলাম। ওকে, দ্যাটস ইট, দ্যাটস ইট। চলো পরেরটা। কি বলছে?
if the cost price of an article is 80% of the selling price, 80% of the selling price, अरे मजे की बात है सर, 80%, তার মানে এসপি যদি 100 টাকা হয়, সিপি হচ্ছে এর 80% মানে 80 টাকা, স্যার 20 টাকা প্রফিট জিঙ্গা লালা। তাহলে 20 টাকা প্রফিট কার উপর হয়েছে স্যার? কস্ট প্রাইসের উপর হয়েছে স্যার। তার মানে 1/4 প্রফিট, আর 1/4 প্রফিট মানেই পার্সেন্টেজের খেলায় 25% প্রফিট। 1/4 প্রফিট মানেই 25% প্রফিট স্যার। 80% সেলিং প্রাইসের 80% দাম স্যার। সেলিং প্রাইস 100, তাহলে 80% সেলিং প্রাইস মানে 80 টাকা কস্ট প্রাইস, 20 টাকা লাভ। কার উপর 20 টাকা লাভ স্যার? 80 টাকার উপর। কস্ট প্রাইসের উপর প্রফিট লস হয়, খেলা এখানে কিন্তু, হ্যাঁ বলবে না কেউ, কস্ট প্রাইসের উপর প্রফিট লস হয়। নেক্সট, আরে লাভলি, ট্রেনের অঙ্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বাহ, ট্রেনের অঙ্ক। ট্রেনের অঙ্কে কি কনসেপ্টটা আছে দেখে নি। A train crosses a platform in 50 seconds, traveling with a speed of 72 km/h. If the length of the train be 250 meters, then what will be the length in meter is the platform? আচ্ছা স্যার, যখন একটা প্ল্যাটফর্মকে একটা ট্রেন ক্রস করে তখন টোটাল ডিস্টেন্সটা হয় প্ল্যাটফর্মের লেন্থ প্লাস ট্রেনের লেন্থ। প্ল্যাটফর্ম কেন? ধরো একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করছে, তখনও কিন্তু টোটাল ডিস্টেন্স কভার্ড হচ্ছে দুজনের লেন্থটা। কিন্তু যখন ট্রেনটা আমাকে ক্রস করবে তখন কিন্তু আমার যে লেন্থটা, যদিও খুব সরু, ওদের কাছে নেগলিজিবল, ওদের লেন্থের কাছে নেগলিজিবল, এগুলো নেগলিজিবল হয়, নেগলেক্ট করে যায়। কিন্তু এদের ক্ষেত্রে, প্ল্যাটফর্মের ক্ষেত্রে, টানেলের ক্ষেত্রে, ব্রিজের ক্ষেত্রে, ট্রেনের ক্ষেত্রে এগুলো কিন্তু নেগলেক্ট করা যায় না। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত? প্ল্যাটফর্ম প্লাস ট্রেন। তার মধ্যে ট্রেনের লেন্থটা বলা আছে স্যার কত? 250। স্যার টাইম কতক্ষণ লেগেছে স্যার? কোথায় গেল? 50 সেকেন্ডস। স্যার স্পিড কত স্যার? 72, কিন্তু ওটা কিলোমিটার/আওয়ারে আছে, এখানে সব মিটার সেকেন্ডে চলছে। তার মানে এখানে 5/18 দিয়ে গুণ করতে হবে। কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ, মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ারে আসতে গেলে 18/5 দিয়ে গুণ, ভাইসা ভার্সা। ভাইসা ভার্সা নোট করতে হবে। ওকে, তাহলে স্যার ফর্মুলা আছে না আমাদের একটা? হ্যাঁ, ফর্মুলা কো বুলাও, ফর্মুলা কো বুলাও। কি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ও বাবা, এ তো স্যার একদম ইজি। স্পিড ইনটু টাইম, তাহলে প্ল্যাটফর্মের লেন্থ কত আসছে? 750 মিটার। প্ল্যাটফর্মের লেন্থ কত আসছে? 750 মিটার। ওকে, প্ল্যাটফর্মের লেন্থ আসছে 750 মিটার। ঠিক আছে, চলো নেক্সট। Last question for this session. Speed of a boat is 8 km/h in still water, and the speed of the stream is 2 km/h. বোট আর স্ট্রিমে আবার দুজন লোক আছে, দুটো অবজেক্ট, বোটেরও স্পিড, স্ট্রিমেরও স্পিড। পুকুরে কেউ কখনো বোট চালায় না, কেন ভাই আমি জানি। তাহলে তো অঙ্কে ঝামেলা থাকতো না, স্ট্রিম থাকতো না, সব একটা নৌকা নামাবে কোথায়? নদীতে, স্রোত আছে। If the boat takes 8 hours to go a place and come back, তার মানে যাচ্ছে আবার ফিরে আসছে, 8 ঘন্টা টোটাল সময় নিয়েছে। যাচ্ছে ধরে নাও আপস্ট্রিমে, আমি ধরলাম, তাহলে ফিরবে কিসে? ডাউন স্ট্রিমে। স্যার আপস্ট্রিমের স্পিড কি হয়? আপস্ট্রিমের স্পিড কি হয়? আপস্ট্রিমের স্পিড সবসময় বোটের স্পিড মাইনাস হয়।
বোট মাইনাস স্ট্রিমে এত কিলোমিটার পার আওয়ার হয়, আর ডাউন স্ট্রিমে এত কিলোমিটার পার আওয়ার হয় সব সময়। তার মানে স্যার এখানে অঙ্ক অনুসারে 8 আর 2, তার মানে আপস্ট্রিমের স্পিড হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে স্পিড বেরিয়ে গেল। এটা হচ্ছে প্রতিকূলে স্পিড, এটা হচ্ছে অনুকূলে স্পিড। তাহলে স্যার শর্টে করব, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমে স্পিডের রেশিও কত? আপস্ট্রিমে আর ডাউনস্ট্রিমে স্পিডের রেশিও 6:10, কাটাকাটি করলে 3:5। তাহলে স্পিড রেশিও যদি এটা হয় স্যার, টাইম রেশিও কত হবে স্যার? ঠিক উল্টো হয়। টাইম রেশিও স্পিডের ঠিক উল্টো হয়। যার স্পিড বেশি সে কম সময় নেয়, যার স্পিড কম সে বেশি সময় নেয়। এবার স্যার টাইমের যোগফলটা 8 ইউনিট ইকুয়ালস টু 8 আওয়ার্স। ব্যাস হয়ে গেছে, খেলা শেষ। 8 ইউনিট যোগফল মানে গেছে এবং এসছে, তার যোগফল হচ্ছে 8 ইউনিট, সেটা টাইমে দেওয়া আছে দেখো 8 ঘন্টা। তার মানে ডাউন স্ট্রিমে সে মুভ করেছে 3 ঘন্টা, আপ স্ট্রিমে সে মুভ করেছে 5 ঘন্টা। তাহলে তুমি যে কোনো একটা স্পিডের সাথে টাইমকে মাল্টিপ্লাই করে দাও, যে কোনো একটার সাথে যে কোনো একটা, যে কোনো একটার সাথে যে কোনো একটা মাল্টিপ্লাই করো, আইদার এটার সাথে এটা করো বা এটার সাথে এটা করো, তুমি একই রেজাল্ট পাবে। তাহলে ডিস্টেন্স পেয়ে যাবো স্যার, ডিস্টেন্স পেয়ে যাবো কত? 30 কিমি। স্পিড ইন্টু টাইম 30 কিমি, দ্যাটস ইট। টাইম অ্যান্ড ডিস্টেন্স আমরা রেশিও ধরেই করি, আমাদের ফর্মুলা লাগে না। ওকে, দেখে নাও বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্ক। তো এইটুকুই থাকলো। तब হ্যাঁ, যাওয়ার আগে जाने से पहले सब्सक्राइब बटन पर हिट कर देना भाई, और माइक पे भी, ठीक है। अगर कोई वीडियो आ जाए तो वो जो बेल आइकन है ना, वो प्रेस करने से आपके पास नोटिफिकेशन जल्द से जल्द आ जाएगा। थैंक यू वेरी माच সবাই আমার সাথে থাকার জন্য। আরো থেকো স্টে টিউন, আরো আশা করি ভালো ভালো অঙ্ক শেখাতে পারবো, রিজনিং শেখাতে পারবো। ধন্যবাদ।